আচ্ছা ভাই বলেন তো একটা সাধারণ মানুষ ফোন কেনার সময় কী বিষয় খেয়াল করে? এই যে মনে করেন সুন্দর একটা ডিসপ্লে, সুন্দর একটা ক্যামেরা, সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ এই তো। তবে যদি এই সব কিছুই পান আপনার এই গুগল পিক্সেল 6 প্রোতে, তাহলে কিনতে সমস্যা কোথায়? হ্যাঁ ভাই দাঁড়ান, সমস্যা আছে। দিস ইজ গুগল পিক্সেল 6 প্রো। এই ফোনটা বর্তমানে প্রিমিয়াম ফোন মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র 30,000 টাকা। যদি একই সময় আপনার আইফোন 13 প্রোটা দেখেন, সেইটার দাম 70,000-এর উপরে এবং S21 আলট্রাটার দাম আপনার 45,000 টাকার উপরে। সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে গুগল পিক্সেল 6 প্রোটা তাহলে 30,000 টাকায় কেমনে? হ্যাঁ ভাই, এইসব আর অনেক বিস্তারিত প্রশ্নের কিন্তু উত্তর আপনাদেরকে আজকের ভিডিওতেই ক্লিয়ার করব। আর সাধারণত দেখবেন যে আপনার পিক্সেল ফোনগুলো বাংলাদেশে তেমন একটা চলে না। এর মূল কারণ হচ্ছে ফোনটার নেটওয়ার্কিং ইস্যু। হ্যাঁ, শুধুমাত্র নেটওয়ার্কিং ইস্যু এইটাই না, আর এই ফোনটাতে জানেন যে টেনসরের প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এখন ওই প্রসেসর নিয়ে আমাদের অনেকের মাঝে কিন্তু অনেক চুলকানি আছে, লাইক এই ফোনটা আসলে কীরকম পারফরমেন্স দিবে কি দিবে না। এত টাকা খরচ করে পিক্সেলের ফোন আসলে কিনতে চায় না, যেখানে স্যামসাং অ্যাপেল পাওয়া যায়, তো সেইখানে পিক্সেলের ফোন আসলে কয়জনে কিনে। বাট প্রিমিয়াম ফোন মার্কেট এই ফোনটার দামটা কিন্তু এখন 30,000-এর রেঞ্জে পাওয়া যাচ্ছে। এখন যদি এই বাজারের কথা চিন্তা করেন, তাইলে কিন্তু এই ফোনটাতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, WQHD+ ডিসপ্লে পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, বেস্ট লুকিং সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো তাহলে এই গুগল পিক্সেল 6 প্রোটা আপনার কিনতে সমস্যা কোথায়? হ্যাঁ ভাই, এইসবই আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। আর এই পিক্সেল 6 প্রোটা 30,000 টাকায় কিনতে হলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে A1 গ্যাজেটের সাথে, না হলে কিন্তু এটা আপনারা কিনতে পারবেন না। সাধারণত পিক্সেল 6 প্রোটা আপনার 32-33,000 টাকার মতো চলে, কিন্তু তাদের শপে কিছু অফার আছে যার জন্য এটা 30,000-ই পাওয়া যাচ্ছে। এবং তাদের শপের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি। সো তাহলে আপনারা চেষ্টা করবেন দ্রুত 6 প্রোটা কেনার, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অফারটা পাবেন। বাট এছাড়া যদি না কিনেন, সেক্ষেত্রে কিন্তু এই অফারটা পাবেন না। আচ্ছা, বরাবরের মতো আজকের ভিডিওটা আমরা মোট 2টা পর্বে ভাগ করে নিয়েছি। যেহেতু পিক্সেলের ফোন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটাতে কিছু সমস্যা থাকবে এবং কিছু ভালো দিক থাকবে, যার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওটা 2টা পর্বে ভাগ করে নিয়েছি। তো ভিডিওটার প্রথম পার্টে আমরা কিছু ফোনটার ওয়েল পারফরমেন্স দিক রেখেছি, যেমন বাজেটে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স, গুড লুকিং সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এবং থাকছে আগুনের মতো WQHD+ 120 Hz LTPO AMOLED ডিসপ্লে, এবং আরও কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় আছে এই ফোনটার, যেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর দ্বিতীয় পার্টে গিয়ে রাখছি ফোনটার কিছু খারাপ বিষয়, যেগুলো যেমন পিক্সেলের ফোন কিনতে গেলে কিন্তু নেটওয়ার্কিং ইস্যুর একটা ঝামেলা থাকে, দেন হিটিং ইস্যুর একটা ঝামেলা থাকে, আপনার ডিসপ্লে বার্নিংয়ের মতো এরকম আরও অনেক ছোটোখাটো ঝামেলা থাকে, যেগুলো কিন্তু আপনাদের অনেক মনের ভিতরে এরকম ছোটো প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো তাহলে আর দেরি কিসের, চলেন আমরা প্রথমেই ফোনটার ভালো দিকের কথা বললে আসে কি আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফোনটা বর্তমানে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, এবং আপনারা পরবর্তী অ্যান্ড্রয়েড ভার্সন 15ও পাবেন। আর অ্যান্ড্রয়েড ভার্সন 14ই ফোনটা ভালো রকম পারফরমেন্স দিতে পারছে আমাদেরকে। লাইক এটা যদি আপনার হোম স্ক্রিনের কাস্টমাইজেশনের কথা বলি, আপনারা ক্লক চেঞ্জ করতে পারবেন, অ্যাপ ডার্ক মোড ওপেন করতে পারবেন iOS 18-এর মতো। এরপর আপনারা ক্লক চেঞ্জ করতে পারবেন, টেক্সট অ্যানিমেশন বাড়াতে পারবেন, আর অ্যাপ ওপেনিং ক্লোজিং এটা যথেষ্ট স্মুথ ছিল অ্যান্ড্রয়েড 14-এর সাথে। আর তার সাথে কিন্তু আপনারা ফোনটার একেবারে নিট অ্যান্ড ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাচ্ছেন, কোনো রকম অ্যাড নেই, ব্লটার নেই। তারপরও আপনাদের কাছে কেন জানি না পিক্সেলের সফটওয়্যারটা আমাদের কাছে ভালো লাগে না, বাট অ্যান্ড্রয়েডের ভিতরে সেরা স্ক্রিন বলবো আমি পিক্সেল এক্সপিরিয়েন্সকে। আর যদি ফোনটার 2 নম্বরে আসি, হ্যাঁ ফোনটার সেটা হচ্ছে কি ফোনটার ডিসপ্লে। ফোনটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি WQHD+ LTPO AMOLED ডিসপ্লে, যেটায় আপনারা 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 550 ppi ডেন্সিটি পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস কত ওইটা আপনাদেরকে বলতে চাই না, লাইক এটার ব্রাইটনেস যা ছিল একেবারে মোর দ্যান এনাফ আউটডোরে ব্যবহার করার জন্য। আসলে ব্রাইটনেস নিয়ে কোনো ঝামেলাই মনে হবে না আপনাদের কাছে এই ফোনের। আর পিপিআই ডেন্সিটি যেহেতু এটায় 550, আর সাথে কিন্তু ফোনটা WQHD+ ডিসপ্লে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখানে নাম্বার গেমটা অনেক বেশি পাচ্ছেন। বাট ডিসপ্লেটা যদি আপনারা এই বাজারের স্যামসাংয়ের S21-এর কথা বলেন, S21+, ওইটার মতো আসলে তেমন একটা ভালো আমার কাছে মনে হয় নাই। এবং তবে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে ফোনটার কার্ভ থাকায় 2 সাইডটা বেশ ভালোই লাগে। তবে এই কার ডিসপ্লের 2 সাইডে একটা রিফ্লেকশন আছে, এইটা আসলে দেখতে একটু খারাপ লাগে। বাট ডিসপ্লে এমনি স্বাভাবিক অর্থে যদি 30,000 টাকায় আপনারা দেখেন, সেক্ষেত্রে যথেষ্টই ভালো পাবেন এই বাজেটের ডিসপ্লে অন্য ফোনের থেকে। এবং ফোনটার একেবারে নিচের দিকে থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যেটা একেবারে এভারেজের কাতারে রাখবো। পজিশনটা আমার কাছে বেশ ঠিকঠাক মনে ছিল, তবে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অর্থে আনলকিং স্পিডটা খুবই স্লো ছিল, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো। আর ডিসপ্লের উপরের দিকে বড় সড়ো একটা 11 মেগাপিক্সেলের ক্যামেরা বাস। সো এইটি ছিল মোটামুটি ডিসপ্লের কনফিগারেশন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যদি 30,000 টাকা রেঞ্জের কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটার ডিসপ্লেটা যথেষ্টই ভালো ছিল। এবং যদি 3 নম্বর দিকে আসি, সেইটা হচ্ছে গিয়ে ফোনটার ক্যামেরা। হ্যাঁ, ফোনটার ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, থাকছে আপনার
50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং সাথে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, যেটা দিয়ে আপনারা 4x অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ 20x পর্যন্ত জুম করতে পারবেন। আর থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। তবে ফোনটার মেইন ক্যামেরাটা কিন্তু আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে, লাইক আমি এরকম আশা করি নাই। যদি আপনারা ফোনটার ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্ট দেখেন, হ্যাঁ স্ক্রিনে কিছু ছবি দিয়ে দেখতে পাচ্ছি, মনে হয় যেন সারাদিন একেবারে আকাশের ছবিগুলোই তুলতে থাকি, এতটাই ন্যাচারাল রাখার চেষ্টা করছিল। আর যদি ছবিগুলোর ডিটেলসটা দেখেন, সেই ক্ষেত্রে 50 মেগাপিক্সেলের সেন্সর থ্রুতে কিন্তু সেন্সর সাইজটা যথেষ্ট বড় হয়েছে পিক্সেল 5 থেকে। এতে করে কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে ডিটেলস পেয়ে যাবেন প্রত্যেকটা ছবিতে। এবং পিক্সেল সাধারণত চেষ্টা করে একেবারে ন্যাচারাল কালার ধরে রাখার, যেটা কিন্তু সাধারণত সবার আসলে পছন্দের তালিকা থাকে না। লাইক স্যামসাংয়ের মতো যদি একটু সফট কালার টোনে ছবিগুলো অ্যাপেলের মতো যদি কোনো ভিভিড অপশন থাকতো, সেইটা কিন্তু মানুষের কাছে বেশি ভালো লাগতো। বাট পিক্সেল একেবারে ন্যাচারাল, যেটা চোখে দেখবেন সেইটি ক্যামেরাতে দিয়ে দেয়, যার জন্য ক্যামেরাটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। বাট আমার এরকম কালার সেন্সটাই পছন্দ। আর আপনার 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইডেও সেম একই কথা বলতে হবে, মেইন ক্যামেরার মতো। বাট এটার সেন্সর সাইজটা ছোটো হওয়ার কারণে আপনারা ডিটেলসটা একটু কম পাবেন। লাইক এছাড়া কিন্তু অন্য সব কিছুই মেইন সেন্সরের মতো রাখার চেষ্টা করছিল। বাট যদি কর্নার এরিয়াগুলো দেখেন, হ্যাঁ এক্সপোজার ম্যানেজমেন্টে একটু সমস্যা হয়, তবে সেটা যদি আপনারা একেবারে লো লাইট অথবা যদি একটু হার্শ কন্ডিশনের ছবি তোলেন সেই ক্ষেত্রে। এছাড়া কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটাও বেশ ভালোই কাজের এই বাজেটে। আর থাকছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো। আসলে এটা নিয়ে কি বলবো, লাইক একটা ফ্ল্যাগশিপ ফোনে এরকম একটা বড়সড় ক্যামেরা দিতেও কিন্তু বেশ ভালো পরিমাণে টাকা খরচ হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু আপনারা কোনো পোর্ট্রেট অপশন পাচ্ছেন না। লাইক এটা শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে আপনার পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবেন। আর পেরিস্কোপ টেলিফটো দিয়ে কী করে, যদি আপনারা পোর্ট্রেট ছবিগুলো না তুলতে পারেন, তাহলে ওই ক্যামেরার সেন্সরটা দেওয়াই একেবারে কোনো কাজেরই মনে হয় না। লাইক এত টাকা খরচ করার পরও যদি আপনার টেলিফটো লেন্সে ছবি তুলতে না পারেন, সেটা কিন্তু আসলে একটা ঘাটতি থেকে যায়। লাইক এই বাজেটে যদি আপনারা অন্য ফোনের কথা চিনতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই পাবেন। আর ফোনটার সামনের দিকে থাকছে 11.1 মেগাপিক্সেল। জানি না 1 মেগাপিক্সেল কেন লাগাইছে, বাট এটার ছবির কথা বললে একেবারে বিলো এভারেজের কাতারই মনে হয়েছে। বিকজ অফ যদি ব্যাক ক্যামেরার সাথে কম্পেয়ার করেন, এটার ধারের কাছেও আসলে নাই। ছবিগুলো আপনাদেরকে স্ক্রিনে কিছু দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। আমার কাছে তেমন ফ্রন্ট ক্যামেরাটা ভালো মনে হয় না, জাস্ট আপনারা দেখে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে জানিয়ে দিন। তো এইটা ছিল মোটামুটি ফোনটার ক্যামেরা সেকশন। আর যদি ফোনটার ভিডিও সম্পর্কে জানতে চান, হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমরা ডেডিকেটেড একটা ক্যামেরা টেস্টিং ভিডিও বানাইছি, তার লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে এসেছি, আপনারা দেখে আসেন। আর ভিডিওটা কিন্তু 4K-তে আপনারা 3টে সেন্সরে ভিডিও করতে পারবেন, যে ভিডিও কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। আপনারা ওই ভিডিওটা দেখে আসেন, সেক্ষেত্রে এটার ভিডিও সম্পর্কে আপনাদের একেবারে স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। অ্যান্ড 3 নম্বরে রাখতেছে গিয়ে আমরা ফোনটার হ্যাপটিক এবং স্পিকার কোয়ালিটি। হ্যাঁ ফোনটার হ্যাপটিকটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই বাজারে স্যামসাংয়ের থেকে আপনারা বেশ ভালো পাবেন, টাইপিং এক্সপিরিয়েন্স বলেন, এরপরে আপনারা ব্রাইটনেস যদি বাড়ান কমান সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স পাবেন, অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে পাবেন, রিসেন্ট অ্যাপগুলো যদি ওপেন করেন সেক্ষেত্রে হ্যাপটিক ট্যাপ পাবেন, ব্যাক বাটনে ক্লিক করলে পাবেন। লাইক হ্যাপটিকটা এটার সাথে সফটওয়্যারের সাথে বেশ ভালো পরিমাণেই অপটিমাইজ করছে। লাইক প্রত্যেক জায়গাতেই আপনারা পাবেন, ক্যামেরা মুড যদি ওপেন করেন সেখানে প্রত্যেকটা জায়গায় আপনারা হ্যাপটিক পাবেন। আর কোয়ালিটিটাও বেশ ভালো মনে হয়েছে। আবার এটাতে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, যেটার সাউন্ড কোয়ালিটিটা এই বাজারে একেবারে আমার কাছে বেস্ট মনে হয়েছে। লাইক এই বাজারে আপনার আইফোন এক্সএস পাবেন অ্যান্ড স্যামসাংয়ের S20 পাবেন। ওই দুইটার থেকে এটার স্পিকারটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে এটার সাউন্ডটা যে বেস্ট লেভেল, এইটা কেমন যেন একটু ভিতরে এরকম আটকে থাকে। লাইক যদি এটা একটু যদি এরকম বাইরে থাকতো সেই ক্ষেত্রে আরও ভালো থাকতো। বাট তবে যা দিছে আমার কাছে বেশ ভালো হয়েছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং 4 নম্বর রাখছে গিয়ে ফোনটার ব্যাটারি সেকশন। হ্যাঁ তো ব্যাটারি ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে একটু আউটডোরে গিয়ে বলতেছি। এখন বর্তমানে সময় হচ্ছে গিয়ে 5:41। হ্যাঁ এই ফোনটা একেবারে 100% চার্জ ছিল সকাল 9টায়, প্রায় 8 ঘন্টা বা 8.5 ঘন্টা পরও এই ফোনটাতে ব্যাটারি পার্সেন্টেজ আছে গিয়ে আপনার 35%। তার মানে আপনার 8.5 ঘন্টার ভিতরে আমরা ডিভাইসটা ব্যবহার করছি 4 ঘন্টা 20 বা 30 মিনিটের মতো। আর এতক্ষণে চার্জ গেছে মাত্র আপনার 70% দিয়ে 4% কম, মানে 63% চার্জ গেছে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এটার ব্যাটারি ব্যাকআপটা কতটা স্ট্রং। আর 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালোই ব্যাকআপ পাচ্ছি। তবে যেহেতু ইউজড ফোন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইউনিটটার ব্যাটারি হেলথ আছে গিয়ে আপনার 91%। হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমরা সাধারণ থেকে একটু বেশি পেয়েছি। তবে আপনারা যদি একটা দেখে শুনে ভালো Pixel 6 Pro কিনতে পারেন, সেইটা থেকেও কিন্তু এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আচ্ছা দাঁড়ান, এখানে আরেকটা কথা আছে। আমি যখন ফোনটা ব্যবহার করছি, এইখানে আপনার ফোনটা তখন 120 Hz প্লাস WQHD মোডে আমি ব্যবহার করছি, সেখান থেকেই আমরা এতক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাইছি। আর যদি আপনারা ফোনটা FHD প্লাস এবং 60 Hz ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ভাই এটা দিয়ে আমার মনে হয় প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপটা পাবেন।
তো এই ছিল মোটামুটি ফোনটার ভালো দিকগুলো যেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো দু একটা জিনিস বাদ দিতে পারে, তবে ওইটা আপনারা চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং ফোনটা যদি আমরা দ্বিতীয় পার্টে এবং খারাপের দিকগুলো আপনাদেরকে বলি, হ্যাঁ 1 নম্বরেই রয়েছে গিয়ে ফোনটার পারফরমেন্স। এটাতে ব্যবহার করা হয়েছে আপনার গুগলের ফার্স্ট জেনারেশন টেনসরের G1, যেটা সাধারণত আপনার স্ন্যাপড্রাগনের 845 অথবা 855 মতো পারফরমেন্স একটা দিতে পারবে। তবে যদি এই ফোনটা আপনারা একটু বেশি ব্যবহার করেন, লাইক একটু মনে করেন যদি হেভি ইউজ করেন, আপনারা টানা 3-4 ঘন্টা ব্যবহার করেন, তখন গিয়ে আপনার কাছে এইটা মনে হবে যে আসলে এটা স্ন্যাপড্রাগনের 855 আগেরকার প্রসেসরের মতো পারফরমেন্স আপনার পাবেন। বাট যদি আপনারা একেবারে এইটার যে টেনসরের প্রসেসরটা এটার সাথে যদি অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হবে। লাইক অ্যাপ ওপেনিং বলেন, ক্লোজিং বলেন, দেন ব্যাকগ্রাউন্ডে যদি 8-10টা অ্যাপ রাখেন, সেটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো লেভেলের পারফরমেন্স দিতে পারবে। এবং এইটা নিয়ে কিন্তু আমরা একটা গেমিং টেস্ট ভিডিও বানাবো, তো সেইখানে কিন্তু পারফরমেন্সটা নিয়ে আপনাদেরকে আরও অনেক বিস্তারিত বলতে পারবো। আর এটার স্টোরেজে থাকছে আপনার 12 GB DDR5X র্যাম এবং থাকছে 128 GB UFS 3.1 স্টোরেজ। তবে এখানে যেহেতু 12 GB র্যাম আছে, তো এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা 15 বা 20-25টা অ্যাপস আপনারা এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। লাইক ফোনটাতে কিন্তু আমি এখন প্রায় 80-90টা মতো অ্যাপ ইনস্টল করে রাখছি, আর এটা যথেষ্টই ফাস্ট ছিল আমার কাছে। আর 128 GB UFS 3.1 স্টোরেজটাও বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। আর তবে পারফরমেন্স ঠিকটা নিয়ে আপনাদেরকে আর তেমন কিছু বলতেছি না, লাইক এটা নিয়ে কিন্তু আমরা একটা গেমিং ভিডিও বানাবো, তো ওইখানে কিন্তু পারফরমেন্স নিয়ে আপনাদেরকে আরও বেশি ধারণা দিতে পারবো যে এটার পারফরমেন্স সেক্টরে ফোনটা কতটুকু হিট জেনারেট করে, ফোনটার আপনার FPS কত পাওয়া যায় গেমিং, তো ওই সব আরও ওই ভিডিও পরের ভিডিওটা বলবো। তো এখানে আর ভিডিওটা বড় করতেছি না। যদি আমরা একটু 2 নম্বর দিকে আসি, সেটা হচ্ছে গিয়ে ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সফটওয়্যারটা কিন্তু আমরা ভালো দিকেও রাখছি। যদি খারাপের দিকের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা যখন মোটামুটি 3 ঘন্টা বা 4 ঘন্টা ফোনটা ব্যবহার করবেন, তখন গিয়ে আপনার মনে হবে না ফোনটা কেমন যেন একটু চপি লাগতেছে, লাইক অ্যাপ ওপেনিং স্লো মনে হবে। দেন ব্যাকগ্রাউন্ড যদি আপনারা 7-8টা অ্যাপ রাখেন, তখন অন্য একটা অ্যাপস ওপেন করতে গেলে মনে হবে অনেক স্লো এরকম আর টুকিটাকি সমস্যা মনে হবে সফটওয়্যারটায়। এটা একেবারেই আপনার যে টেনসরের প্রসেসরটা এবং সফটওয়্যার, এই দুইটার কম্বিনেশনটা তেমন একটা ভালো হয় নাই, যার জন্য এই সমস্যাটা হইতেছে। এবং যদি ফোনটার আমরা 3 নম্বরের কথা বলি, সেইটা হচ্ছে গিয়ে ফোনটার হিটিং ইস্যু। হ্যাঁ ভাই, হিটিং ইস্যু এটাই মোটামুটি আছে, তবে যখন আপনারা এই ফোনটা দিয়ে বেশি পরিমাণে গেমিং করবেন, তখন হিট জেনারেট করবে। আর যদি আউটডোরে আপনারা 50-60 মিনিটের মতো ভিডিও করেন, তখন গিয়ে ফোনটা হিট জেনারেট করবে। বাট এছাড়া যদি আপনারা ডে টু ডে লাইফ ইউজ করেন এই ফোনটা, সেক্ষেত্রে কোনো রকম হিট জেনারেট করবে না। লাইক আমার হাতে যে ইউনিটটা আছে, এইটা কিন্তু আমি এতদিন ব্যবহার করছি, অ্যান্ড এইটাতে কোনো রকম হিট জেনারেটের মতো এরকম ইটা পাইনি। বাট অন্য ভিডিওতে আমি দেখেছি ফোনগুলোতে অনেক হিট জেনারেট করে। হ্যাঁ, Hito 6 Proতে আসলে হিটিং আছে, বাট আমার এই ইউনিটটা সম্ভবত আমার কপালে ভালো পড়ছে, যার জন্য হিটিং ইস্যুটা তেমন পাইনি। এবং যদি 4 নম্বরে আসি, ফোনটার নেটওয়ার্কিং ইস্যু, হ্যাঁ এটা আপনাদেরকে একেবারে জায়গা মতো গিয়ে বলতেছি। আচ্ছা, এই Pixel 6 Proটা কিন্তু আপনার ডিসপ্লে ভালো পাবেন, ক্যামেরা ভালো পাবেন, সফটওয়্যার ভালো পাবেন, সব কিছুই ভালো পাবেন। তবে একটা জায়গায় আসলে গিয়ে এই Pixel 6টা আটকে যায়, সেটা হচ্ছে গিয়ে ফোনটার নেটওয়ার্কিং ইস্যু। হ্যাঁ, এই ফোনটা কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করতেছি, আর এই ফোনটাতে আমি আমার পার্সোনাল সিম স্কিটো সিমটা ব্যবহার করতেছি। অ্যান্ড যদি এইটা আমরা নেটওয়ার্কিং ইস্যুর কথা বলি, একেবারেই পাইনি, বিকজ অফ আমার ইউনিটটা সম্ভবত সব কিছু ঠিকঠাক ছিল, যার জন্য নেটওয়ার্ক ইস্যুটা আমার চোখে পড়ে নাই। তবে যেহেতু এগুলো ইউজড ফোন, সেই ক্ষেত্রে কিন্তু এক একটা ফোন এক এক রকমের হয়। এখন যদি আপনারা বলেন যে ভাই আমি ফোন কিনছি, এই যে নেটওয়ার্কিং ইস্যু হইতেছে, তখন কিন্তু আসলে আমার কিছু করার থাকবে না। তো সেই জন্য কী করবেন আপনারা, যখন এই ফোনগুলো কিনবেন, যেখান থেকে কিনেন, A1 গ্যাজেট থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, তাদের সাথে কথা বলে নেবেন যে এই ফোনটাতে ভাই নেটওয়ার্কিং ইস্যুর কোনো ওয়ারেন্টি আছে কিনা বা রিপ্লেস করে দেবেন কিনা। তো এরকম যদি কথা বলে নেন, তাহলে কিন্তু এই Pixel 6 Proটা একেবারে নিঃসন্দেহে এই বাজারে সেরা হবে। তবে যদি কি না একবার নেটওয়ার্কিং ইস্যুর সমস্যাটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক প্যারা খেতে হবে, অনেক হতাশ হতে হবে। বাট এছাড়া যদি ওভারঅল সব কিছু বলেন, এই Pixel 6টাতে কিন্তু আমরা ঠিক থাকবে। সো তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আর Pixel 6 Proটা নিয়ে কিন্তু আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। এখন এখানে হয় কি, অনেকগুলো পার্ট বা দুই একটা কথাবার্তা আমি বাদ দিয়ে দিতে পারি, যেটা যদি আপনাদের জানার দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে বলে দিন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। খুব শীঘ্রই আপনাদের সাথে আমার একটা কোনো নতুন ফোনের রিভিউ নিয়ে দেখা হবে, এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks!